জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী বৈশ্বিক সংলাপ উদ্বোধন। উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার 2। দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া 3টি রেল লাইনের অংশ ও একটি কাটার মেশিন উদ্ধার করেছে পুলিশ। এবং ফেনীতে সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করতে পারছে না ভোগান্তিতে 6 গ্রামের বাসিন্দারা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করে সরকার। তিনি বলেন, সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে শিশু মৃত্যুর হার কমেছে, আইন সংশোধনের ফলে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। সকালে রাজধানীতে 2 দিনব্যাপী ICPD 30 জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের দক্ষ ও জনশক্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাশাপাশি কর্মমুখী শিক্ষার্থীকে গুরুত্বারোপ করছে সরকার। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ আরসার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর থেকে উখিয়ার গহীন পাহাড়ে লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়, উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী MP। মঙ্গলবার রাতে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। গোপালগঞ্জে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী টেলিফোন মার্কার সমর্থক ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয় আরও 2 জন। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 21 মে বরিশালের হিজলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতিও। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। হিজলা প্রতিনিধি দেলোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। হিজলার ঘরে ঘরে এখন নির্বাচনী আমেজ। নানা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু। চিংড়ি মাছ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালির ছেলে নজরুল ইসলাম রাজু ও আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক। এছাড়াও হেলিকপ্টার প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ, পথসভা সহ নানা কার্যক্রম চালাচ্ছেন। ভোট সুষ্ঠু হলে জয়ের আশা প্রকাশ করছেন সবাই। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তার কারণ হচ্ছে নতুন পুরান মিলিয়ে যে নির্বাচনটা হচ্ছে, জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বেকারদেরকে বিভিন্ন কারিগরি ট্রেনিং এর আওতায় এনে কর্মমুখী করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচন শুরু থেকে এই পর্যন্ত যে দৃশ্যগুলো আমরা দেখছি তাতে ভোটের সেন্টার আশঙ্কা নিয়ে কোনো শঙ্কা নেই। যাকে দিয়ে উপজেলার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই ভোট দিবেন বলে জানান ভোটাররা। ভালো একজন প্রার্থী যে উন্নয়ন করতে পারে দেশের জন্য, তাদেরকে আমরা
সমর্থন দিই। যারা সন্ত্রাসী করে আব্বিকে সাধারণত ব্যবহার নেওয়া চায় না। সন্ত্রাসীর কাছে কোনো দল নাই, কোনো মত নাই। শক্তিশালী সাহসী সব উপজেলা চেয়ারম্যান হিসাবে থাকা দরকার। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নির্বাচনে যেটা মোতায়েন ছিল তার 3 গুণ মোতায়েন হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার কাজ করবে, যার ফলে এখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ নেই এবং ভোট শতভাগ সুষ্ঠু হবে। ইলিয়াস কমল, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া 3টি রেল লাইনের অংশ ও একটি কাটার মেশিন উদ্ধার করেছে রেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফকিরটুল্লা এলাকায় অভিযান চালিয়ে তিলাই নদীতে লুকিয়ে রাখা অবস্থায় এসব উদ্ধার করা হয়। এই ঘটনায় চোর চক্রের সক্রিয় 2 সদস্যকে গ্রেপ্তারের পর সকালে আদালতের তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি বরাদ্দের ভ্যাকসিন এনে ব্যবহার না করে অতিরিক্ত দামে বাইরে বিক্রির অভিযোগে শিপলু পোল্ট্রি খামারকে 50,000 টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, বাটি কামারা শিপলু পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠান তাদের নিজস্ব খামারের জন্য বরাদ্দ সরকারি ভ্যাকসিন ব্যবহার না করে অবৈধভাবে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত। অভিযান পরিচালনাকারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করতে পারছে না হাজারো মানুষ। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে ব্রিজটি ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে 6 গ্রামের 50,000-এর বেশি বাসিন্দা। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 6 কোটি টাকা ব্যয়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার মাঝামাঝি সিলোনিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শেষ হয় 1 বছর আগে। তবে দুই পাশের মাত্র 210 মিটার সংযোগ সড়কের অভাবে কাজে লাগাতে পারছে না 2 উপজেলার 6 গ্রামে প্রায় 50,000 মানুষ। যাতায়াত করতে হচ্ছে 2-3 কিলোমিটার ঘুরে। নিত্যদিনের এই ভোগান্তিতে বিরক্ত এলাকাবাসী। মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু এখান দিয়ে যান চলাচল করতেছে না। কৃষকের কষ্ট জনগণ আটকে পাইতেছে না। রাস্তাটা আমাদের একান্ত প্রয়োজনীয়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এখান থেকে 1 থেকে 1.5 কিলো রাস্তাটা যদি বাঁধানো হয় তাহলে এই ব্রিজের সফলতা বেরিয়ে আসবে। মনতলা গ্রাম পর্যন্ত সংযোগ না থাকাতে সরকারের এত টাকা ব্যয়ের ব্রিজটি আসলে মানুষের উপকার আসতেছে না। সরকারের কাছে আমরা আবেদন করতেছি রাস্তাটা সহসায় সম্পূর্ণ করার জন্য। ব্রিজটি নির্মাণের সময় সংযোগ সড়কটি ঠিকাদারদের কাজের মধ্যে ছিল না। পরে সংযোগ সড়কটি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। যেহেতু আমাদের এই প্রজেক্টে ল্যান্ড অ্যাকুইজিশন ধরা ছিল না, আমরা জনগণের সাথে পার্টিসিপেশন, জনগণকে বুঝায়ে তাদের সাথে তাদেরকে মোটিভেট করে আমরা ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেভাবে আমরা সফল হয়েছি। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখী সহ সুস্বাদু স্থানীয় জাতের আম। বিষমুক্ত ও গুণগত মানের আম বাজারজাত করতে প্রজাতি ভেদে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট। ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণেই দেশ জুড়ে সাতক্ষীরার আমের চাহিদাও ব্যাপক। বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আমের আকারও ছোট। তবে সঠিক সময়ে আম বাজারজাত করতে পারলে লাভের আশা করছেন চাষিরা। বর্ষার কারণে আমরা আম ভালো বড় করতে পারিনি। হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে। দামটা যদি আমরা হিমসাগরের বেলায় পাই তাহলে আমরা মোটামুটি আলনা দিলে আমরা লাভবান হতে পারবো। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে বাজারজাত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে এ অঞ্চলের আমের গুণমান নষ্ট হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তমান কিছু অসাধু আম ব্যবসায়ী আছে, তাদের কারণে সমস্ত ব্যবসায়ীদের বদনাম। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে দমন করা যায় এটা আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলার আমরা যখন বিক্রি করি ঢাকায়, তখন এই আমের ডিমান্ডটা কমে যায়। বাজারে বিষমুক্ত আম নিশ্চিত করতে গেল 2 সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,000 কেজিরও বেশি কেমিক্যাল মেশানো আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতক্ষীরা থেকে না বের হয়। এবছর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিষমুক্ত আম পেতে হলে জেলা প্রশাসনের আম সংগ্রহের নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতাদেরকে আম ক্রয় না করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। বিভিন্ন জেলাতে যে আমের ক্যালেন্ডারটা করা হয়ে থাকে বিভিন্ন জাতে, সেই তারিখটা লক্ষ্য করে আপনারা বাজার থেকে আম সংগ্রহ করবেন, তাহলে আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমটা আপনারা খেতে পারবেন। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপলি আম সংগ্রহ করা যাবে। ইলিয়াস কমল, মাইটিভি। বগুড়াতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সঠিক সময়ে ভালো বীজ ও কীটনাশক পাওয়ায় এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরমে ধান কাটা শ্রমিক সংকট আর শ্রমিক মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকেরা। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শারবিনের রিপোর্ট। ভালো বীজ, সার ও পর্যাপ্ত কীটনাশক সরবরাহের সাথে পানি সেচ সঠিক সময়ে পাওয়ায় এবার বগুড়ায় বোরো ধানের উৎপাদন হয়েছে বিঘা প্রতি 24 থেকে 25 মণ। ধানের উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ফসলি জমির ধান কাটতে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে বাজারে ধানের দাম ভালো থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা কৃষকদের। কীটনাশক ওষুধ খুব ভালো পাওয়াতে ধানের ফসলটা উন্নত মানের ভালো হচ্ছে। এই কামলার টাকা বেশি লেগেছে কাটতে, এতে আমাকে ব্যাপারটা হচ্ছে। কিন্তু ধানের দাম অনেক কম আছে, কিন্তু কিষানের দাম বেশি। এই ধানের দাম এবার চড়া হলে তাহলে সব সুবিধা হবে। ধানের দামটা বাড়িয়ে দিলে গাছ তলায় একটু আয় হবে। বাজারের দাম ভালো পাবে উল্লেখ করে জেলায় এখন পর্যন্ত কৃষকেরা শতকরা 40% ফসল ঘরে তুলেছেন এবং পরিবেশ ভালো থাকলে 100% ফসল ঘরে তুলতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি বিভাগ। আমরা আশা করছি যদি আবহাওয়া এরকম ভালো থাকে, আগামী অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের কৃষক ভাইরা তাদের এই যে কাঙ্ক্ষিত ধান সেটা তাদের ঘরে তুলতে পারবেন। একদিকে গরমের প্রভাব, অপরদিকে শ্রমিক সংকট, এ যেন মরার উপর খরার ঘা। ধানের বাজার ঠিক থাকলে কৃষকেরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ। মাদারীপুরে কালকিনি ও ডাসার উপজেলায় কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 2 উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যান্যরা। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিবের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান। আগামী 5 জুন আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনীয় পরিবেশ পর্যবেক্ষণ করতে জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মমিনুল রশিদ এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান সুনীল শুভ রায় খুলনা সফর করেছেন। আগামী 5 জুন আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলা থেকে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নানা কার্যক্রমের প্রতিবাদে আইডিইবি মাদারীপুর জেলা শাখা সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি পাস কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
কুষ্টিয়ায় ভয়েস অ্যান্ড ভিউজের আয়োজনে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বিকেলে চার্চ অব বাংলাদেশের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে IFEM এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ সুলতান চাঁদ, প্রজেক্ট অফিসার শাওলি ইমাম, ভয়েস অ্যান্ড ভিউজের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদৌস আইভি, সহ সভাপতি তামজিদা জান্নাতি শিল্পী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিসেব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, প্রেস ক্লাব সভাপতি ও মাইটিভি নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রাণী সম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সদস্যদের নিয়ে 2 দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনার শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন ও সনদ বিতরণ হয়েছে। মনিরামপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণ কোর্সে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রকুনুজ্জামান সহ অন্যান্যরা। ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেটর ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মালিক সর্দারের সভাপতিত্বে ও সেনেটর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল সর্দারের পরিচালনায় জনসভায় উপস্থিত ছিলেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM আমিনুল ইসলাম রতন। আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খান, কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তপন মোল্লা। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় ইয়াতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে নওগাঁ সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে নওগাঁ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এই পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মাওলা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, নওগাঁ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার AM রবিন শীষ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী বৈশ্বিক সংলাপ উদ্বোধন। উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শিল উদ্ধার, গ্রেপ্তার 2। দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া 3টি রেল লাইনের অংশ ও একটি কাটার মেশিন উদ্ধার করেছে পুলিশ। এবং ফেনীতে সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না, ভোগান্তিতে 6 গ্রামের বাসিন্দারা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvtv এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।